পৃথিবীর কোনো দেশেরই আইন কানুনে ভূত প্রেতের কথা লেখা নেই, কিন্তু তারপরেও এমন প্রচুর ভৌতিক ঘটনা আছে যা পুলিশ এবং আদালতের রেকর্ডে রয়েছে। আড্ডা ব্লগারের আড্ডার আসরে আমিও এই ধরনের বেশ কয়েকটা কাহিনী শুনিয়েছি। এই পৃথিবীতে এরকম প্রচুর ঘটনা আছে যার রহস্য উদ্ঘাটন করতে ভূত প্রেত বা অশরীরী আত্মাই সাহায্য করেছে। তোমরা যারা সত্যি ভূতের এই ইন্টারেস্টিং কাহিনীগুলো শুনতে চাও, তাদের জন্য আমি আই বাটনে প্লেলিস্ট লাগিয়ে দিচ্ছি, দেখে নিও। আজকের আড্ডার আসরে এরকমই একটি সত্যি ভূতের ভীষণই অবাক করা কাহিনী রয়েছে, যে ভূত নিজের ওপর হয়ে যাওয়া অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সুবিচার আদায় করে নেয়। তাহলে আজকের আড্ডাটা শুরু করা যাক। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি। (1896) সালের ঘটনা এটা। আমেরিকার ভার্জিনিয়ার গ্রিন বিয়ার নামে একটা কাউন্টি আছে। ওখানে এলভা জোনা নামে 23 বছরের একটা মেয়ে থাকতো। 1896 সালের অক্টোবর মাসে জোনার সাথে একটা ছেলের দেখা হয় যার নাম ইরাসমাস। প্রথম দর্শনেই জোনা ইরাসমাসের প্রেমে পড়ে যায়। দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়, তারপরে আস্তে আস্তে দুজনের মধ্যে প্রেমও হয়। অক্টোবর মাসে ওদের মধ্যে কথাবার্তা শুরু হয়েছিল, কিন্তু দুজনের প্রতি দুজনের ভালো লাগা এতটাই ছিল যে 1896 সালের 23শে জানুয়ারি তাদের বিয়ে হয়ে যায়। ওরা দুজনেই ঠিকঠাক ফ্যামিলির ছেলে মেয়ে ছিল, সে কারণে কোনো তরফ থেকে কোনো আপত্তি হয়নি তাদের বিয়ের ব্যাপারে। বিয়ের পরে সব কিছু ঠিকঠাক চলছিল। কিছু সময় পরে জোনা সন্তান সম্ভবা হয়। যখন সে 7 মাসের সন্তান সম্ভবা, একদিন বাড়িতে সিঁড়ি দিয়ে নামার সময় জোনা পা পিছলে পড়ে প্রাণ হারায়। ইরাসমাস সেই সময় বাড়িতেই ছিল। সে তড়িঘড়ি করে ডাক্তার ডেকে নিয়ে আসে, কিন্তু ডাক্তার জোনাকে মৃত বলে জানায়। জোনা মৃত এটা জানার সাথে সাথেই ইরাসমাস পাগলের মতো কাঁদছিল, জোনাকে গলায় জড়িয়ে ধরে কাঁদছিল। এই খবর পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আস্তে আস্তে জোনার বাড়িতেও পৌঁছয়। ইরাসমাসের বাড়িতে লোকজন আসতে শুরু করে, কিন্তু ইরাসমাসের কোনো ভ্রুক্ষেপ নেই। সে জোনাকে গলায় জড়িয়ে ধরে কাঁদতেই থাকে। লোকজন ভাবে সদ্য বিবাহিত একজন মানুষ, তার ওপর সে হবু বাবা ছিল। স্ত্রী এবং সন্তান দুজনের একসাথে চলে যাওয়াটা ইরাসমাস মেনে নিতে পারছে না। ওকে এই অবস্থায় দেখে সবাই ভীষণ দুঃখিত হয়। তারপর জোনাকে কবরে দেওয়ার সময়ও এসে গেল, কিন্তু ইরাসমাস জোনার গলা জড়িয়ে ধরে কাঁদছে তো কাঁদছেই। 24শে জানুয়ারি 1897 সালে জোনাকে কবর দেওয়া হয়। কফিনে দেওয়ার আগে পর্যন্ত ইরাসমাস তার গলা জড়িয়ে ধরে কেঁদেই চলেছিল। ভীষণ কষ্ট করে জোনাকে আলাদা করে কফিনে দেওয়া হয়। প্রচুর মানুষ জোনাকে শেষ দেখা দেখতে এসেছিল, কিন্তু ইরাসমাস তাকে জড়িয়ে ধরে বসেই ছিল। শুধুমাত্র জোনার মুখটুকুই দেখা যাচ্ছিল। যাই হোক, শেষমেশ ইরাসমাসের থেকে আলাদা করে জোনাকে কবরে দেওয়া হয়। ইরাসমাস কিছুদিন প্রচণ্ড দুঃখিত হয়ে থাকে। তারপর সময়ের সাথে সাথে সে জোনাকে একটু একটু করে ভুলতে শুরু করে। এইভাবে মাসখানেক কেটে যায়। এরপর ফেব্রুয়ারি মাস আসে। এই সময় একদিন রাতে জোনার মা মেরি জেন ঘুমানোর জন্য বিছানায় যায়। হঠাৎই তার মনে হয় বিছানার পাশে কে যেন দাঁড়িয়ে। সে চোখ খুলতেই দেখতে পায় একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে, আর সে তাকে মা মা বলে ডেকে হাওয়ায় মিলিয়ে যায়। মেরি জেন প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারপরে সে উঠে সমস্ত ঘরে খুঁজে দেখে, কিন্তু কাউকে দেখতে পায় না। সেই রাতে জোনার মা ঘুমিয়ে পড়ে। পরের দিন রাতেও আবার একই ঘটনা ঘটে। একটা ছায়ামূর্তি এসে মেরি জেনকে মা মা বলে ডাকে আর হাওয়ায় মিলিয়ে যায়। স্বাভাবিকভাবে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং পরের দিন কিছু আত্মীয়কে এবং বাড়ির সবাইকে ঘটনাটা জানায়। কেউ মেরি জেনের কথা বিশ্বাস করে না। সবাই বলে তোমার সদ্য বিবাহিত মেয়ে মারা গেছে, যে কিনা সন্তান সম্ভবা ছিল, সে কারণেই তোমার এরকম মনে হচ্ছে। জোনার মাও ভাবলো হয়তো তার কোথাও ভুল হচ্ছে। পরের দিন আবার ম্যারি যখন ঘুমানোর জন্য বিছানায় যাচ্ছিল, ঠিক তখনই সে মা মা ডাক শুনতে পায়। আর এই দিন প্রথমবার ওই ছায়ামূর্তি কথাও বলে। সে বলে, মা আমি জোনা, তুমি প্লিজ আমার কথা একটু শোনো। মেরি প্রচণ্ড ভয় পেয়ে ঘাবড়ে গিয়ে জানতে চায় কি হয়েছে। তখন ওই ছায়ামূর্তি মেরিকে বলে, মা আমি জোনা, আমার মৃত্যু হয়েছে, কিন্তু সিঁড়ি থেকে পড়ে গিয়ে নয়, আমাকে খুন করা হয়েছে। ইরাসমাস আমাকে খুন করেছে, তুমি প্লিজ তাকে সাজা দেওয়ার ব্যবস্থা করো।
মেরি কিছু বুঝতে পারে না, সে ভীষণই ঘাবড়ে যায়। বিষয়টা ঠিক করে বোঝার জন্য সে বিছানায় উঠে বসতে যাবে, এমন সময় ছায়ামূর্তিটি হাওয়ায় মিলিয়ে যায়। পরের দিন আবার সে বাড়ির সবাইকে এই বিষয়টা জানায়। কেউ তার কথা বিশ্বাস তো করেই না, উল্টে তাকে বলে তার বাইরে কোথাও ঘুরে আসা প্রয়োজন, কারণ সে তার মেয়েকে নিয়ে সবসময় চিন্তা করছে, তাই তার মনে হচ্ছে মেয়ে তার কাছে আসছে। কিন্তু এদিন ম্যারি আত্মবিশ্বাসের সাথে বলেন, না, ঘরের মধ্যে কেউ একজন আসছে, এরকম তো আগে কখনো আমার সাথে ঘটেনি। এইভাবে প্রায় 10 দিন ওই ছায়ামূর্তিটি রাতে ঘুমানোর সময় ম্যারির ঘরে আসে আর টুকটাক কথা বলে, হাওয়ায় মিলিয়ে যায়। কথা বলতে বলতে মেরিও বুঝতে পারে যে ওটা ওর মেয়ে জোনাই, আর সে তাকে কিছু বলতে চায়। তারপর ম্যারিরও ভয় অনেকটা কেটে যায়। দিন 10 পরে একদিন ঘুমানোর জন্য ম্যারি বিছানায় যায়। তখন হঠাৎই ম্যারি দেখে জোনার ছায়ামূর্তি সামনে আসে। ম্যারি তার কাছে জানতে চায় যে সে কি কিছু বলতে চায়। তখন জোনার ভূত তাকে অনেক কথা বলে। জোনার ভূত ম্যারিকে বলে, মা, সিঁড়ি থেকে পড়ে আমার মৃত্যু হয়নি, আমাকে গলা টিপে শ্বাসরোধ করে মারা হয়েছে। গলা টিপে ধরার ফলে আমার গলার হাড় ভেঙে গেছিল আর আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। এইভাবে আমার মৃত্যু হয়েছে। আমার হাজব্যান্ড ইরাসমাস আমায় খুন করেছে। ম্যারি বলে, সেটা কি করে সম্ভব? তোমার মৃত্যুতে ইরাসমাস প্রচণ্ড দুঃখ পেয়েছে, সে তো ভীষণ কান্নাকাটিও করছিল। তখন জনা বলে, আমি যে খুন হয়েছি তার প্রমাণ আমি তোমাকে এখনই দিচ্ছি, মা। বলে সে যেমন দাঁড়িয়েছিল তার ঘাড় থেকে মাথা পুরো 360 ডিগ্রি ঘুরিয়ে সে তার গলায় প্রচুর আঘাতের চিহ্ন তার মাকে দেখায়। তারপর সে বলে, মা, তুমি আমায় জন্ম দিয়েছ, বড় করেছ, তুমি কি কখনো আমাকে হাই নেক ফুল লেন্থের ড্রেস পরতে দেখেছো? আমি তো এই ধরনের ড্রেস পছন্দই করতাম না, কোনো দিনই আমি এই ধরনের ড্রেস পরিনি। আমি স্লিভলেস গাউন পরতে সবসময় পছন্দ করতাম, কিন্তু আমার মৃত্যুর পরে ইরাসমাস আমাকে হাইনেক ফুল লেন্থের গাউন পরিয়েছিল, যাতে আমার শরীরের আঘাতের চিহ্নগুলো কেউ দেখতে না পায়। তাছাড়া সে আমাকে সারাক্ষণ জড়িয়ে ধরে এই কারণেই বসেছিল, যাতে আমার মৃতদেহটা কাছ থেকে কেউ দেখতে না পায়। কেউ যদি আমাকে কাছ থেকে ভালোভাবে দেখতো তাহলেই বুঝতে পারতো সিঁড়ি থেকে পড়ে আমার মৃত্যু হয়নি, আমাকে খুন করা হয়েছে। তাছাড়া একটা মানুষ কতক্ষণ কাঁদতে পারে? ইরাসমাস 1.5 দিন আমাকে জড়িয়ে ধরে সে শুধু কাঁদেনি, সে সবার থেকে আমার মৃতদেহকে আলাদা করে রেখেছিল। সবাইকে দেখাচ্ছিল যেন সে আমায় কত ভালোবাসে, কিন্তু আসলে সে নিজের অপরাধ সবার থেকে গোপন করছিল। তখন ম্যারি জোনাকে বলে, ফুল লেন্থের হাইনেক গাউন পরা দেখে আমার একটু অবাক লেগেছিল, কিন্তু ইরাসমাস বলল, ওই গাউনেই পা জড়িয়ে সিঁড়ি থেকে পড়ে তোমার মৃত্যু হয়েছে। আর ওর ভীষণ কান্নাকাটি দেখে আমরা সবাই সেটাই বিশ্বাস করেছিলাম। ম্যারি তখন জোনার কাছে জানতে চায় যে ইরাসমাস তাকে কেন খুন করেছে। জোনা জানায় ইরাসমাস তাকে বিয়ে করার আগে আরও 2টো বিয়ে করে রেখেছিল। এই নিয়ে ওদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হতো, আর এই ঝগড়ার ফলে একদিন ইরাসমাস জোনার গলা টিপে ধরে। জোনা তার মাকে আরও জানায় ইরাসমাস গলা টিপে ধরার পরে তার আর কিচ্ছু মনে নেই। পরে সে নিজেকে দেখে যে সে সিঁড়ির তলায় পড়ে রয়েছে। জোনার গলায় আঘাতের চিহ্ন দেখে ম্যারি বুঝতে পারছিল যে জোনা সত্যি কথা বলছে, কিন্তু সে জোনাকে বলল তার এই কথা কে বিশ্বাস করবে, কারণ ডক্টর তাকে দেখে পরীক্ষা করে অ্যাক্সিডেন্টাল ডেথ সার্টিফিকেট লিখেছে। তখন জোনা তার মাকে বলে, তুমি একজন লয়ার নিয়ে ওই ডাক্তারের কাছে যাও। তারপর ডাক্তারের কাছে জানতে চাও যে সে ডেথ সার্টিফিকেট লেখার আগে কি আমাকে ঠিকমতো পরীক্ষা করেছিল। যখন এতটা ডিটেলে জোনা তার মাকে সব কিছু বলে, সত্যিটা জেনে তার মা ভীষণ কষ্ট পায়, কিন্তু সে বুঝতে পারছিল না তার মেয়ের খুনিকে সে কিভাবে সাজা দেওয়াবে। পরের দিন মেরি জেন বেশি কিছু না ভেবে পাশাপাশি থাকা একজন লয়ারের কাছে যায় এবং সমস্ত ঘটনা খুলে বলে। খুব স্বাভাবিকভাবে লয়ার মেরির কোনো কথাই বিশ্বাস করে না। সেভাবে মায়ের সামনে সন্তানের মৃত্যুর আঘাতটা অত্যন্ত গভীর। মেরি জেন এই আঘাতটা নিতে পারছে না, কিন্তু ম্যারিও নাছোড়বান্দা। সে প্রায় 8 ঘন্টা ওই লয়ারের কাছে বসেছিল। শেষমেশ একজন মায়ের আরতি দেখে লয়ার ডাক্তারের কাছে যেতে রাজি হয়, কিন্তু সে ম্যারির কোনো কথা বিশ্বাস করে না। ওই ডাক্তারের নাম ছিল ডক্টর ন্যাপ।
লয়ার ডক্টর ন্যাপের কাছে যায়। যেহেতু সে লয়ার, সে কারণে সে বোঝে তার মতো ডক্টর ন্যাপও এই সমস্ত ঘটনা বিশ্বাস করবে না। তাই সে জনার ভূতের ব্যাপারে কোনো কথা না বলে সোজাসুজি ডাক্তারের কাছে জানতে চায় ডেথ সার্টিফিকেট লেখার আগে কি সে জোনাকে ঠিকমতো পরীক্ষা করেছিল। ডক্টর ন্যাপ তার ফাইল বার করলো। তারপর সেটা দেখে সে প্রচণ্ড চমকে উঠল। সে জানালো সে যখন ইরাসমাসের বাড়িতে যায় তখন জোনা সিঁড়ির নিচে পড়েছিল। ডক্টর ইরাসমাসের কাছে জানতে চায় যে কি ঘটেছে। সে সবাইকে যেমন বলেছে ডাক্তারকেও তাই বলে। জনা সিঁড়ি থেকে পড়ে গেছে। ডাক্তার জনার নাড়ি চেক করে যখন বলে যে সে আর বেঁচে নেই, সঙ্গে সঙ্গে ইরাসমাস জোনাকে জড়িয়ে ধরে এমন পাগলের মতো কাঁদতে শুরু করে যে ডাক্তার জোনার বডি চেক করার কোনো সুযোগই পায়নি। ইরাসমাসকে এরকম পাগলের মতো কাঁদতে দেখে ডাক্তারও একটু আবেগপ্রবণ হয়ে পড়ে। তার ওপর জোনা 7 মাসের সন্তান সম্ভবা ছিল। ডাক্তারও ভেবেছিল হবে হয়তো সিঁড়ি থেকে পড়েই মৃত্যু ঘটেছে। ভীষণই সততার সাথে ডাক্তার জানায় সে শুধু নাড়ি চেক করে, ফুল বডি চেক না করে জোনার ডেথ সার্টিফিকেট লিখেছিল। কিন্তু এই 1 মাস পরে তোমরা এসব বিষয়ে খোঁজ করছো কেন? ডাক্তার উকিলের কাছে জানতে চায়। এবার উকিল বিষয়টা আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করেছিল। সে ডাক্তারকে বলে হয়তো তুমি বিশ্বাস করবে না, কিন্তু এর পেছনে অনেক ঘটনা আছে। তারপর লয়ার ডাক্তার ন্যাপকে জনার ভূতের সমস্ত কথা খুলে বলে। তখন ডাক্তার পুরো ব্যাপারটা একেবারেই বিশ্বাস করে না। সে উল্টে লয়ারের কাছে জানতে চায় তুমি একজন লয়ার হয়ে এসব কাহিনীতে কি করে বিশ্বাস করছো? কিন্তু ডাক্তার একটা কথাও বলে যে এখন আমার মনে হচ্ছে ইরাসমাস ইচ্ছে করেই আমাকে বডিটা চেক করতে দেয়নি। কিন্তু এতদিন পরে এই বিষয়ে তো কিছু করা যাবে না, মৃতদেহ তো কবরে রয়েছে। লয়ার বলে আদালতের পারমিশন নিয়ে যদি মৃতদেহটাকে কবর থেকে বার করে পোস্টমর্টেমে দেওয়া যায় তাহলে আসল সত্যিটা সবার সামনে আসতে পারে। তবুও ডাক্তার সন্দেহ প্রকাশ করে বলে ভূতের কথা বলে তো আর আদালতের থেকে পারমিশন নেওয়া যাবে না। তোমাদের কাছে কি আর কোনো রকম প্রমাণ আছে যেটার ভিত্তিতে তোমরা আদালত থেকে অনুমতি নিয়ে আসতে পারো কবর থেকে লাশ বার করার? মেরি জেনের কথা ছাড়া তাদের কাছে আর কোনো প্রমাণ ছিল না। ডাক্তার এবং উকিল দুজনেই বুঝতে পারছিল যে শুধু মেরি জেনের কথায় আদালতের থেকে পারমিশন নাও পাওয়া যেতে পারে। তাও লয়ার ভাবলো একবার চেষ্টা করে দেখাই যাক না। এরপর লয়ার আদালতে কবর থেকে লাশ বার করার একটা আবেদন করে দেয়। এই আবেদন দেখে আদালতের প্রথম প্রতিক্রিয়া ছিল এটা কি ধরনের বোকামি। একটা ভূত এসে তার মাকে বলছে যে তাকে খুন করা হয়েছে। এই কথার ভিত্তিতে কবর থেকে লাশ বার করার কোনো মানে হয় না। মেয়ের মৃত্যুতে প্রচণ্ড আঘাত পেয়ে মায়ের মনে এই ধরনের চিন্তাভাবনা আসছে, আদালত এটাও বলে। কিন্তু লয়ার তো ভীষণ স্মার্ট ছিল। সে এই আবেদনের সাথে একটা ছোট্ট কথা জুড়ে দিয়েছিল। সে লিখেছিল যে ডক্টর ন্যাপের স্বীকারোক্তি আছে যে সে মৃতদেহটাকে ঠিকমতো পরীক্ষা না করে অ্যাক্সিডেন্টাল ডেথ সার্টিফিকেট লিখেছিল, কারণ ইরাসমাস মৃতদেহকে জড়িয়ে ধরে এমনভাবে কাঁদছিল যে ডাক্তারকে পরীক্ষা করার কোনো সুযোগই দেয়নি। হতে পারে এটা তার একটা অপরাধ গোপন করার উপায় ছিল। সে কারণে মৃতদেহ পোস্টমর্টেম করার প্রয়োজন আছে। এরপর আদালত ডক্টর ন্যাপকে ডেকে সব কিছু জানতে চায়। ডক্টর ন্যাপ একজন অত্যন্ত সৎ ব্যক্তি ছিল। সে সব সত্যি কথা জানায়। আদালত বুঝতে পারে একটা সন্দেহের জায়গা তৈরি হয়েছে, কিন্তু ভূতের বিষয়টা কিভাবে তারা ব্যাখ্যা করবে? আইন আদালতে তো ভূতের কোনো জায়গাই নেই। আদালতের সামনে বাস্তব আর ভূতকে নিয়ে একটা মহা সংকট তৈরি হয়। লয়ার কোর্টের কাছে আবেদন করে যে ভূত প্রেতকে বাদ দিয়ে ডক্টর ন্যাপ এর স্বীকারোক্তির ওপর ভিত্তি করে মৃতদেহকে পোস্টমর্টেম করার অনুমতি দেওয়া হোক। 1897 সালের ঘটনা হলো এটা। তখন জুরি সিস্টেম ছিল। একজন জাজ আর বাকি শহরের নামী বিখ্যাত মানুষরা জুরির মেম্বার হিসেবে থাকতো। আদালতের কথা মতো জুরি গঠন হলো এবং জুরি মেম্বারদের সামনে পুরো ঘটনাটা রাখা হলো। পুরো ঘটনার বিশ্লেষণ করে জুরি মেম্বাররা একতরফা ফয়সলা দেয় যে এই মৃতদেহর পোস্টমর্টেম হওয়া উচিত। 1897 সালের 22 ফেব্রুয়ারি কবর দেওয়ার প্রায় 28 দিন পরে জোনার মৃতদেহ কবর থেকে বার করা হয় পোস্টমর্টেম করার জন্য।
ভার্জিনিয়ার গ্রিন বিয়ার কাউন্টি ভীষণই শান্তিপূর্ণ একটা জায়গা ছিল। তার মধ্যেই ভূতের ঘটনা, উকিল, ডাক্তার, আদালত এই সমস্ত কথা দ্রুত গতিতে ওই এলাকায় ছড়িয়ে পড়ে। তারপর প্রত্যেকটা খবরের কাগজে এই ঘটনার খবর বিশদভাবে ছাপা হচ্ছিল। এরপর সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো পোস্টমর্টেম রিপোর্টের জন্য। অপেক্ষার অবসান ঘটিয়ে 3 দিন পরে পোস্টমর্টেম রিপোর্ট এলো। পোস্টমর্টেম রিপোর্টেও সেই তথ্যই ছিল যা জোনার ভূত মেরিকে এসে বলছিল। রিপোর্টে পরিষ্কারভাবে বলা হয়েছিল 7 মাসের সন্তান সম্ভবা জোনাকে খুন করা হয়েছিল। 3 দিন পরে সমস্ত খবরের কাগজে হেডলাইন এটাই ছিল যে জোনার ভূত তার মাকে এসে যা কিছু বলছিল তার সবটাই সত্যি। জনার গলায় প্রচুর গভীর ক্ষত ছিল এবং ঘাড়ের হাড় ভাঙা ছিল। যদি হাইনেক ড্রেস পরা না থাকতো তাহলে খালি চোখেই সেই আঘাতগুলো সবার নজরে পড়ত। এরপরে পুলিশ আদালতের নির্দেশে ইরাসমাসকে গ্রেপ্তার করে। ইরাসমাসের তো আর পালানোর কোনো পথ ছিল না, কিন্তু জিজ্ঞাসাবাদে নতুন তথ্য আসে তার 2 স্ত্রীর ব্যাপারে। ইরাসমাসের প্রথম স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে যায়, কিন্তু দ্বিতীয় স্ত্রী বিয়ের 1 বছর পরে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। তার খবর কেউ জানে না। 1897 সালের 22শে জুন এই মামলার শুনানি আদালতে শুরু হয়। এই মামলার যখন শুনানি আদালতে চলছিল তখন জুরি মেম্বাররা বারবার জনার ভূতের ওপর ফোকাস করছিল, কারণ জনার ভূত যদি না তার মাকে দেখা দিয়ে সমস্ত ঘটনা না জানাতো তাহলে এই ভয়ঙ্কর অপরাধের কথা কখনোই সবার সামনে আসতো না। কিন্তু বিচারক তো মহাসংকটে পড়েছিল, কারণ আইনের বইতে কোথাও ভূত প্রেতের কোনো কথা লেখা নেই। তো ভূতের সাক্ষীকে ভিত্তি করে কি করে এই মামলার রায় বিচারক দেবে? কিন্তু জুরি মেম্বাররাও শুনতে নারাজ। তাদের বক্তব্য জনার ভূত ছাড়া অন্য কারোর পক্ষে এই ঘটনা সামনে আনা একেবারেই সম্ভব ছিল না। আর যেহেতু এই ভূতের কথাতেই জনার মা সমস্ত বিষয়টা আইনের সামনে নিয়ে যায়, সে কারণে ইরাসমাসের লয়ার মেরি জেনকে আদালতের সামনে পাগল সাব্যস্ত করার ভীষণভাবে চেষ্টা করে। কিন্তু মেরি জেন ছিল একজন সন্তানহারা মা। সে উকিলের কথার কোনো ফাঁদে পা না দিয়ে প্রথম দিন লয়ারকে যা বলেছিল কোর্টেও একেবারে সেই একই ঘটনার পুনরাবৃত্তি করে। আদালত 1897 সালের জুলাই মাসের 11 তারিখে মেরির বয়ান আর পোস্টমর্টেমের রিপোর্টের ওপর ভিত্তি করে ইরাসমাসকে নিজের স্ত্রীর খুনের অভিযোগে অভিযুক্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়। ইরাসমাসকে জেলে পাঠানো হয়। এবার জেলে একটা মজার ঘটনা ঘটে। জেলের বাকি কয়েদিরা যখন জানতে পারে ইরাসমাস হলো সেই সাজাপ্রাপ্ত কয়েদি যে ভূতের সাক্ষীর ভিত্তিতে জেলে এসেছে, তখন বাকি কয়েদিরা জনার ভূতের ভয়ে ইরাসমাসকে খুন করার পরিকল্পনা করে, যাতে জনার ভূত তাদের কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু একজন কয়েদির মনে হয় ব্যাপারটা ঠিক হচ্ছে না। সে সমস্ত ব্যাপারটা জেল কর্তৃপক্ষকে জানায়, আর খুন হওয়ার আগের রাতে ইরাসমাসকে জেল কর্তৃপক্ষ অন্য সেলে দিয়ে দেয়, আর সে প্রাণে বেঁচে যায়। কিন্তু 1900 সালের মার্চ মাসের 13 তারিখে শারীরিক অসুস্থতার কারণে ইরাসমাসের ওই জেলেই মৃত্যু ঘটে। আজ 128 বছর পরেও এই ঘটনা ভার্জিনিয়ার গ্রিন বিয়ার কাউন্টিতে আলোচনা হয়। এই ঘটনা গ্রিন বিয়ার কাউন্টি ঘোস্ট নামে বিখ্যাত। পুলিশ, উকিল, আদালত সবার রেকর্ডেই ঘটনা আছে, শুধুমাত্র বিচারক তার রায়ে ভূত কথাটি উল্লেখ করেনি। আজকের আড্ডার আসরের এটাই ছিল কাহিনী। নিজের ওপর হয়ে যাওয়া অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সুবিচার আদায় করা এই ভূতের কাহিনী কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এছাড়া আর কোন ধরনের কাহিনী তোমরা শুনতে চাও সেটাও জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিও। দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে। ফেসবুকে দেখলে পেজটাকে প্লিজ ফলো করো, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।